শুভেচ্ছা, স্বাগত দুপুরের মাঝখানে সংবাদে আপনাদের সঙ্গে আছি মৌমিতা জান্নাত। শুরুতেই গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। এইচএসসি ও সমমানের পরীক্ষায় পাশের হার 58.83%, যা 2 দশকের মধ্যে সর্বনিম্ন। শিক্ষা ব্যবস্থায় গলদ দেখছে কর্তৃপক্ষ। জুলাই সনদ নিয়ে দলগুলোর বিভেদ বাড়ছে। আইনি ভিত্তি ছাড়া সই না করার ঘোষণা এনসিপির, আর কোনো আপোষ না করার ঘোষণা বিএনপির। চাকসু নির্বাচনের ভিপিজিএস সহ 26 পদের 24টিতে ছাত্র শিবির সমর্থিত প্যানেলের জয়। 35 বছর পর উৎসব মুখর পরিবেশে চলছে রাকসুর ভোট। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ হয়েছে। সারা দেশের মোট 11টি বোর্ডে গড় পাশের হার 58.83%, যা গত 2 দশকের মধ্যে সর্বনিম্ন। গত বছরের তুলনায় পাশের হার কমেছে 18.95%। এবার জিপিএ 5 পেয়েছে মোট 69,097 জন। আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি বলেছেন, প্রায় অর্ধেক শিক্ষার্থীর ফেল করার কারণ শিক্ষা ব্যবস্থার গলদ। চলতি বছর এসএসসির মতো এইচএসসি ও সমমানের পরীক্ষাতেও ধস নেমেছে ফলাফলে। এবার সারা দেশের গড় পাশের হার 58.83%, যা গত প্রায় 2 দশকের মধ্যে সর্বনিম্ন। বোর্ড ভিত্তিক পরিসংখ্যানে দেখা গেছে, ঢাকা বোর্ডে পাশের হার 64.62%, রাজশাহীতে 59.40, কুমিল্লায় 48.86, যশোরে 50.20, চট্টগ্রামে 52.57, বরিশালে 62.57, সিলেটে 51.86, দিনাজপুরে 57.49, ময়মনসিংহে 51.54, মাদ্রাসা শিক্ষা বোর্ডে 75.61 এবং কারিগরি শিক্ষা বোর্ডে 62.67%। এবছর জিপিএ 5 কমেছে 76,884 জন। শতভাগ পাশ করা শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা 345টি। 202টি প্রতিষ্ঠানের একজনও পাশ করেনি। সকাল 10টার দিকে একযোগে দেশের 11টি শিক্ষা বোর্ডের ফলাফল প্রকাশ করেন আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি। এ সময় তিনি বলেন, শিক্ষা ব্যবস্থায় গলদ রয়েছে বলেই অর্ধেকের মতো অকৃতকার্য হয়েছে। প্রায় অর্ধেক স্টুডেন্ট পাস করলো না, ফেল করলো। তো এটা তো কাঙ্ক্ষিত নয়। গলদ আছে, অবশ্যই গলদ আছে। সেই গলদের জায়গাগুলো কিভাবে রিঅ্যাড্রেস করে সেই জায়গাগুলোকে আবার রিপেয়ার করতে হবে, সেই বিষয়গুলো দায়িত্ব শিক্ষা প্রতিষ্ঠানগুলো, সেই দায়িত্ব বোর্ডের, সেই দায়িত্ব সকলের। এদিকে ফলাফল নিয়ে সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে খারাপ ফলাফলের জন্য মন্ত্রণালয়ের উপর দায় চাপিয়েছেন শিক্ষা উপদেষ্টা। এই ফলাফলকে আমি আত্মসমালোচনার সুযোগ হিসেবে দেখছি। আমরা এখন এমন এক সময়ে আছি যেখানে নিজেদের শিক্ষা বোর্ড, শিক্ষক, অভিভাবক এবং শিক্ষার্থীদের সঙ্গে একত্রে শেখার ভবিষ্যৎ নিয়ে সততার সঙ্গে কথা বলার সময় এসছে। তবে বরাবরের মতো এবারও ভালো ফলাফল করেছে রাজধানীর প্রথম সারির কলেজগুলো। তাই শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকদের মধ্যে ছিল ব্যাপক উল্লাস। এবার প্রশ্ন কঠিন হলেও শিক্ষার্থীদের পরিশ্রমের কারণেই প্রত্যাশিত ফল এসেছে বলেন তারা। উপর আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি, কলেজকে থ্যাংক ইউ জানাই, প্যারেন্টসকে থ্যাংক ইউ জানাই, ফ্যামিলিকে থ্যাংক ইউ জানাই। সবকিছুর কম্বিনেশনে আজকের রেজাল্ট একদম সঠিক মূল্যায়ন হয়েছে আমাদের। আর যেরকম প্রত্যাশাটা ছিল যে ইনশাল্লাহ গোল্ডেন পাবো, তো গোল্ডেনই পাইছি। বিগত 10 বছরে এইবার একটা রেজাল্ট খারাপ হয়েছে। পরীক্ষার প্রশ্ন ধারাবাহিকভাবে খুবই টাফ। সবকিছু মিলায় আলহামদুলিল্লাহ জিপিএ 5 পাইছি। আলহামদুলিল্লাহ মেয়ে জিপিএ 5 পেয়েছে, আমি একজন খুশি মা। অবশ্যই আমরা হ্যাপি তো হবই, কিন্তু এর ভাগিদার শুধু আমি একা হতে চাই না, কারণ ওরা পরিশ্রম করেছে অনেক। যারা আজকে এখানে উপস্থিত হয়েছেন বা যারা হতে পারেন, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের প্রচেষ্টায়, আপনাদের সাপোর্টে আমাদের ছাত্রছাত্রীরা সবাই ভালো ফলাফল করেছে। গত কয়েক বছরের মতো এবারও পাশের হার ও জিপিএ 5 পাওয়ার দিক থেকে ছেলেদের চেয়ে এগিয়ে রয়েছে মেয়েরা।
আনোয়ার হোসেন, মাছরাঙা সংবাদ, ঢাকা। জুলাই জাতীয় সনদ নিয়ে কোনো ছাড় নয় মন্তব্য করে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, আইনি ভিত্তির নিশ্চয়তা ছাড়া এই সনদ সইয়ের নাটকে অংশ নেবে না এনসিপি। সকালে রাজধানীতে দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, সাংবিধানিক আদেশের মাধ্যমে সনদের আইনি ভিত্তির নিশ্চয়তা ছাড়া জুলাই সনদে স্বাক্ষর করলে তা হবে মূল্যহীন। এ কারণে আগামীকালের স্বাক্ষর অনুষ্ঠানে যাবে না এনসিপি। জুলাই জাতীয় সনদ নিয়ে এনসিপির 3 দফা দাবি তুলে ধরে নাহিদ ইসলাম বলেন, জুলাই সনদে আদেশের বিষয়টি সুনির্দিষ্ট হওয়ার আগেই যদি কোনো রাজনৈতিক দল স্বাক্ষর অনুষ্ঠানে অংশ নেয়, জনগণের কাছে এর জবাব দিতে হবে। শাপলার বদলে নির্বাচন কমিশন অন্য প্রতীক চাপিয়ে দিলে এনসিপি তা মেনে নেবে না জানিয়ে তিনি বলেন, আসন্ন নির্বাচনের প্রার্থী ঘোষণা ও নির্বাচনী প্রচার এ মাসেই শুরু হবে। স্বাক্ষরের আগেই প্রকাশ করতে হবে। জুলাই ঘোষণাপত্রেও কিন্তু আমাদের দাবি ছিল এটার একটা আইনি ভিত্তি থাকবে, সেটা হয়নি। জুলাই ঘোষণাপত্রের যেই টেক্সট, সেই টেক্সট নিয়ে কিন্তু এক ধরনের প্রতারণা করা হয়েছে। সেই টেক্সটটা আমাদেরকে দেখানো হয়নি। আগে যে অংশ দেখানো হয়েছে ঘোষণাপত্র পাঠের সময় সেটা পরিবর্তিত হয়েছিল। ফলে আমরা আরেকটা এরকম ঘটনার সাক্ষী হতে চাই না যেটার আসলে কোনো মিনিং নাই। ওই আইনি ভিত্তি ছাড়া এবং অর্ডারের ব্যাপারে নিশ্চয়তা ছাড়া আমরা জুলাই সনদে স্বাক্ষরের যেই অনুষ্ঠান বা যেই আয়োজনটা চলতেছে সেখানে আমরা নিজেরা অংশীদার হব না। এদিকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকারকে সবাই ব্যতিব্যস্ত রেখেছে যাতে নির্বাচন করতে না পারে, কিন্তু এ বিষয়ে আর কোনো ছাড় দেবে না বিএনপি। সকালে ঠাকুরগাঁও সদর উপজেলার বেগুনবাড়ি ইউনিয়নে নির্বাচনী গণসংযোগের সময় তিনি আরও বলেন, জনগণ নির্বাচন চায়, বিএনপি চায় সুষ্ঠুভাবে তা সম্পন্ন হোক। কয়েকটি দল পিআর নিয়ে চিৎকার করলেও জনগণ পিআর বোঝে না উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, এটি সহ নানা দাবিতে কয়েকটি দল রাস্তা অবরোধ করে আন্দোলন করে সরকারকে চাপে রেখেছে, যার উদ্দেশ্য নির্বাচন ভণ্ডুল করা। জনগণ ভোট দিতে চায়, তাদের জনপ্রতিনিধি নির্বাচিত করতে চায়। বন্ধুগণ, এইখানে আমরা কোনো আপোষ করব না, মানুষ কোনো আপোষ করবে না। এই জন্য এখন পিআর বাদ দিয়ে আসেন, সঠিকভাবে নির্বাচনটা করে যেই ক্ষেত্রে মানুষ যাকে ভোট দিবে তারা সংখ্যাগরিষ্ঠতা করে তারা সরকার গঠন করবে। বাকি সবাইকে নিয়ে আমরা এই সমস্যাগুলো সমাধান করব। সামনের দিনে রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে কোরআন ও সুন্নাহর আলোকে ইনসাফ ভিত্তিক ও অন্তর্ভুক্তিমূলক সমাজ কায়েম করতে চায় জামায়াতে ইসলামী। সকালে রাজধানীর পুলিশ কনভেনশন সেন্টারে মহিলা সমাবেশে এসব কথা বলেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। ইনসাফ ভিত্তিক সমাজ জামাত কায়েম করতে চায় কোরআন এবং সুন্নাহর আলো। আমরা কনফিডেন্ট, ইনশাআল্লাহ যদি আগামী নির্বাচনটা সুষ্ঠু হয়, ভালো হয়, তাহলে তরুণ সমাজ এবং মায়ের জাতি ইনশাআল্লাহ এই দেশে আগামীতে আলো ছড়াবেন ইনশাআল্লাহ। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ চাকসু নির্বাচনে জয় পেয়েছে ইসলামী ছাত্র শিবির সমর্থিত সম্প্রীতির শিক্ষার্থী জোট প্যানেল। ভিপি ও জিএস সহ 26টি পদের মধ্যে 24টিতে জিতেছে এই প্যানেলের প্রার্থীরা। বাকি 2টি পদে একটি ছাত্রদল সমর্থিত প্যানেল থেকে এবং অন্যটি বিনির্মাণ শিক্ষার্থী ঐক্য প্যানেল থেকে বিজয়ী হয়েছেন। ভোট 4টার পর ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার। ভিপি পদে ছাত্র শিবিরের ইব্রাহিম হোসেন রনি 7,983 ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত সাজ্জাদ হোসেন হৃদয় পেয়েছেন 4,374 ভোট। জিএস পদে ছাত্র শিবিরের সাইদ বিন হাবিব 8,031 ভোট পেয়ে জিতেছেন। তার প্রতিদ্বন্দ্বী ছাত্রদলের শাফায়েত হোসেন পেয়েছেন 2,714 ভোট। এজিএস পদে জয় পেয়েছেন ছাত্রদল সমর্থিত প্যানেলের আয়ুব রহমান তৌফিক পেয়েছেন 7,014 ভোট। তার প্রতিদ্বন্দ্বী ছাত্র শিবিরের সাজ্জাদ হোসেন মুন্না পেয়েছেন 5,045 ভোট। চাকসুর সভাপতি হলেন উপাচার্য মহোদয়, আর চাকসুর ভাইস প্রেসিডেন্ট পদে যিনি নির্বাচিত হয়েছেন, এই শিক্ষার্থীদের ভালোবাসায় যে এই পদে অলঙ্কৃত হবেন তার নাম আমি ঘোষণা করছি। তিনি 7,983 ভোট পেয়ে মোহাম্মদ ইব্রাহিম হোসেন।
এদিকে দীর্ঘ ৩৫ বছর পর উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ, রাকসু, হল সংসদ ও সিনেটে ছাত্র প্রতিনিধি নির্বাচন। সকালে ৯টা থেকে শিক্ষার্থীরা সুশৃঙ্খল পরিবেশে ভোট দিচ্ছেন। এরই মধ্যে ছাত্রদল, শিবির সহ বিভিন্ন প্যানেল সহ স্বতন্ত্র প্রার্থীদের ভিপি, জিএস সহ বিভিন্ন পদের প্রার্থীরা ভোট দিয়েছেন। ৩ স্তরের নিরাপত্তা ব্যবস্থার কারণে বেশ সুশৃঙ্খলভাবে ভোট কেন্দ্রে ভোটাররা প্রবেশ করতে পারছেন। তবে আঙুলের কালি উঠে যাওয়া নিয়ে অভিযোগ করেছেন ভোটাররা। অভিযোগ রয়েছে শিবির সমর্থিত প্যানেলের পোস্টার নিয়ে ভোট কেন্দ্রে প্রবেশ করেছেন অনেক ভোটার। এবার নির্বাচনে মোট ভোটার ২৮,৯০১ জন, এর মধ্যে নারী ১১,৩০৫ আর পুরুষ ১৭,৫৯৬ জন। যে অমোচনীয় কালিটি যেটি বলেছে তা এখনই প্রায় উঠে গিয়েছে, মানে একটি পানি দিয়ে ধুলে কিন্তু উঠে যাবে। তো আমাদের কথা দেওয়া হয়েছিল অমোচনীয় কালি কিন্তু দেওয়া হবে, সেই কালিটি কিন্তু দেওয়া হয়নি। আপাতত এখনো কোনো অসঙ্গতি নাই। নির্বাচন কমিশন এবং প্রশাসনকে জানাবো যে শিক্ষার্থীরা সুষ্ঠু পরিবেশ বজায় রাখার যে চেষ্টা করতেছে সেই ম্যান্ডেটটা গ্রহণ করে তারা যেন তাদের দায়িত্বগুলো সঠিকভাবে পালন করে, তারা যেন কোনো দলের প্রতি পক্ষপাতিত্বমূলক আচরণ না করে এবং কোনো দলের প্রতি যেন বিমাতাসুলভ আচরণ না করে। যারা ভোটার তাদের পরিচয় নিশ্চিত করা এবং তারা ভোট দিয়েছে কিনা এটা অনেকগুলো ধাপে হচ্ছে আর কি, এবং অনেকগুলো ধাপের ভিতরেই কালি দেওয়ার ধাপটা হচ্ছে একটা। যারা ভোট দিচ্ছেন তাদের ছবি এবং ভোটার কার্ডের সাথে মিলিয়ে তাদের স্বাক্ষর সহ তারপরে তাদেরকে ব্যালট পেপার দেওয়া হচ্ছে, সাইন ব্যালট পেপার আর কি। তো কাজেই কেউ যদি খুব ঘষাঘষি করে কালি তুলেও ফেলে তার পক্ষে আসলে আর কোনো ভোট দেওয়ার কোনো সুযোগ নাই আর কি। দর্শক, কিছুক্ষণ আগে ভোটের সবশেষ পরিস্থিতি জানিয়েছেন আমাদের সহকর্মী গোলাম রাব্বানী। ভোট প্রদান করতে এসছেন কেন্দ্রগুলোতে খুব নির্বিঘ্নে এবং সুশৃঙ্খলভাবে তারা ভোট প্রদান করতে পারছেন। এবং আইন শৃঙ্খলা বাহিনীর কথা যদি বলি, ৩ স্তরের নিরাপত্তা বলয়ের কারণে এখানে কিন্তু বেশ খুব নির্বিঘ্নে এবং স্বাচ্ছন্দ্যভাবে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারছেন। আমি কিছুক্ষণ আগে যিনি প্রধান নির্বাচন কমিশনার নজরুল স্যারকে ফোন দিয়েছিলাম, তিনি জানিয়েছেন যে আমরা এখন পর্যন্ত 2টার কিছু আগ পর্যন্ত ভোট কাস্টিংয়ের হার বা শতাংশ যদি বলি সেটি 50% পেরিয়ে গেছে এবং তারা আশা করছেন এই হার 80% উপরে হবে শেষ পর্যন্ত টোটাল ভোটকাস্টিংয়ের যদি হারের কথা বলি, এমনটা প্রত্যাশা করছেন। এবং এখানে যারা শিক্ষার্থী, বিশেষ করে নারী শিক্ষার্থীরা, তারা বেশিরভাগ শাড়ি পরে এবং পুরুষ ভোটাররা পাঞ্জাবি পরে তারা ভোট কেন্দ্রে এসছেন। এবং এখন পর্যন্ত ভোটের যে হার এবং ভোট প্রদানের যে গতি তা দেখে মনে হচ্ছে যে শিক্ষার্থীরা শেষ পর্যন্ত খুব সুশৃঙ্খলভাবে এবং শান্তিপূর্ণভাবে তাদের ভোট প্রয়োগ শেষ করতে পারবেন। নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য রাজধানীর এভার কেয়ার হাসপাতালে ভর্তি হয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। রাত 11:40 খালেদা জিয়া তার গুলশানের বাসভবন থেকে হাসপাতালের উদ্দেশ্যে রওনা হন। পরে তার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের পরামর্শে তিনি হাসপাতালে ভর্তি হন। এর আগে গত 28 আগস্ট স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে গিয়েছিলেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস, কিডনি জটিলতা, হৃদরোগ, ডায়াবেটিস, আর্থাইটিস সহ নানা শারীরিক অসুস্থতায় ভুগছেন তিনি। শিক্ষা উপদেষ্টার সঙ্গে বৈঠকে দাবি পূরণ না হওয়ায় অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন এমপি ও ভুক্ত শিক্ষক কর্মচারীরা। কিছুক্ষণ আগে উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে সচিবালয়ে শিক্ষক নেতারা একথা জানান। আমাদেরকে 20%, এখন 10 কার্যকর হবে, আগামী বাজার থেকে 10 কার্যকর হবে। ওনারা আমাদের কথা পুনর্বিবেচনা করেন নাই, এই জন্য আমরা ওনাকে বলছি, স্যার আমাদের পক্ষে এই ক্রাউডকে ম্যানেজ করা কোনোভাবে সম্ভব না, আমরা এটা পারবো না স্যার, আমরা দুঃখিত। পরে উনি উঠে চলে গেছেন, আমরা চলে আসছি। আমরা শান্তিপূর্ণভাবে আমাদের আন্দোলন অব্যাহত রাখার সিদ্ধান্ত নিয়েছি। এবং আপনারা জানেন আমাদের যে কর্মবিরতি আছে, আমাদের শ্রেণীকক্ষে এখন শ্রেণী কার্যক্রম চলছে না, এটা অব্যাহত থাকবে। মূল বেতনের 20% বাড়ি ভাড়া সহ 3 দফা দাবিতে 5ম দিনের মতো কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছেন শিক্ষক কর্মচারীরা। দর্শক, এ নিয়ে বিস্তারিত সরাসরি টেলিফোনে জানাচ্ছেন শহীদ মিনার থেকে আমাদের স্টাফ রিপোর্টার দাউদ হাসান। দাউদ, শিক্ষকরা তো লং মার্চ শুরু করবেন, সেখানকার পরিস্থিতি কেমন দেখছেন আমাদেরকে একটু জানান।
আসলে পঞ্চমের মতো শিক্ষকরা অবস্থান করেছে এই যে আন্দোলন চালিয়ে যাচ্ছে তারা কিন্তু 12টার সময় যবলা জেলা গতকাল থেকে ঘোষণা দিচ্ছিল যে আজকে 12টার দাবি 12টার মধ্যে দাবি বিভিন্ন বন্ধ রয়েছে এখন কারণ শিক্ষকদের প্রতিনিধি দল 15 সদস্যের প্রতিনিধি দল তারা কিন্তু শিক্ষা মন্ত্রণালয় রয়েছে তাদের দাবি নিয়ে কথা বলার জন্য আমরা যতটুকু জেনেছি দাবি নিয়ে এখনো কথা চলমান রয়েছে এখনো কোনো তাদের দাবি নিয়ে কথা বলার জন্য আমরা যতটুকু জেনেছি এখন নিয়ে এখনো কথা চলমান রয়েছে এখনো কোনো পর্যন্ত সিদ্ধান্ত এখনো কিন্তু সেখান থেকে আসেনি যার কারণে শিক্ষকরা এখানে স্লোগানে গানে এবং তাদের যে সকল দাবি নিয়ে গত 5 দিন ধরে এখানে অবস্থান করছে সেই অবস্থান কিন্তু চলমান আছে শিক্ষকরা এই কথা বারবার বলছে আসলে তাদের লাশ ছাড়া এখান থেকে কেউ ফেরত যাবে না যতক্ষণ পর্যন্ত তাদের প্রজ্ঞাপন জারি না হবে তাদের প্রজ্ঞাপন হচ্ছে বাড়ি ভাড়ার 20% বাড়ানো এবং চিকিৎসা যে ভাতা রয়েছে সেই ভাতা কিন্তু 1500 টাকা করার দাবি কিন্তু তারা বলছে যে তাদের যে মানুষ গড়ার কারিগর শিক্ষকরা বারবার একটি কথা বলছেন শিক্ষকরা হচ্ছেন মানুষ গড়ার কারিগর কিন্তু শিক্ষকদের ক্ষেত্রেই কেন তাদের দাবি নিয়ে কেন এত টালবাহানা চলছে সেই অভিযোগ কিন্তু বারবারই সংশ্লিষ্ট যে সকল মন্ত্রণালয়ের শিক্ষকরা রয়েছেন সেদিকেই তুলছেন এবং শিক্ষকরা একটি কথা বলছেন যে আসলে যতক্ষণ পর্যন্ত এই দাবি পূরণ না হবে ততক্ষণ পর্যন্ত শহীদ মিনার প্রাঙ্গণ এবং তাদের পরবর্তী যে সকল কর্মসূচি সেগুলো কিন্তু পালন করে যাবে এবং তারা ধন্যবাদ দাউদ আপনাকে। এমপিওভুক্ত বেসরকারি শিক্ষকদের আন্দোলন সম্পর্কে জানালেন সহকর্মী দাউদ হাসান। শেখ হাসিনার মামলায় প্রসিকিউশনের যুক্তিতর্ক উপস্থাপন শেষ হয়েছে। আগামী সোমবার আসামি পক্ষ যুক্তি উপস্থাপন করবে। দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম জানান, যুক্তিতর্কে জুলাই আগস্টে শেখ হাসিনা কিভাবে মানবতা বিরোধী অপরাধ করেছেন তা তুলে ধরা হয়েছে। আসামিদের সম্পদ থেকে ওই সময় ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানানো হয়েছে। অন্যদিকে চানখারপুলে 6 জন হত্যা মামলায় দ্বিতীয় দফায় দুপুরে ট্রাইব্যুনালে জবানবন্দি দেবেন জুলাই আন্দোলনের সমন্বয়ক উপদেষ্টা আসিফ মাহমুদ সচিব ভূঁইয়া। এর আগে এই মামলায় গত 7 অক্টোবর প্রথম দফা জবানবন্দি দেন তিনি যেহেতু সকল অপরাধীদের প্রাণভোমরা ছিলেন, সুপার স্ট্রাকচারের সকল স্ট্রাকচারের উপরে অবস্থান করতেন, তিনি অপরাধের নিউক্লিয়াস ছিলেন, তাকে চরম দণ্ড এই আইনে যেটা আছে সেটাই দেয়া শ্রেয়। যেহেতু অন্তত যদি প্রত্যেকটি হত্যার দায়ে একবার করে মৃত্যুদণ্ড হয় তাহলে 1400 মানুষকে হত্যার দায়ে অন্তত 1400 বার মৃত্যুদণ্ড হওয়া উচিত। কিন্তু যেহেতু হিউম্যানলি এটা পসিবল না, অন্তত তাকে যদি একবার চরমদণ্ড না দেওয়া হয় এটা অবিচার করা হবে। দেশের অন্যতম বড় স্পর্শকাতর জীববৈচিত্র্যের আধার সুন্দরবন, সেই সাথে এটি দেশের অন্যতম আকর্ষণীয় পর্যটন স্পটও। তাই পর্যটন, পরিবেশ আর অর্থনীতি এই তিনের ভারসাম্যেই নির্ভর করছে সুন্দরবনের টেকসই ভবিষ্যৎ। এজন্য তৈরি করা হয়েছে 20 বছর মেয়াদী ইকো ট্যুরিজম মাস্টার প্ল্যান, যা বাস্তবায়ন হলে দেশের পরিবেশ সংরক্ষণ ও টেকসই উন্নয়নের একটি বৈশ্বিক মডেল তৈরি হবে বলছেন সংশ্লিষ্টরা। এস এ মিলনের ক্যামেরায় মুস্তফা জামালের রিপোর্ট। বিশ্বের একক বৃহত্তম ম্যানগ্রোভ বন সুন্দরবন। দেশের দক্ষিণ পশ্চিম উপকূলের এই বন শুধু প্রাকৃতিক সৌন্দর্যের প্রতীকই নয়, বরং দেশের পরিবেশ, অর্থনীতি আর জলবায়ু নিরাপত্তার জন্য এক অনন্য আশ্রয়স্থল। প্রতি বছর কমপক্ষে 2 লাখের বেশি পর্যটক ভ্রমণে আসেন সুন্দরবনে। তাই এই বনের প্রাকৃতিক ভারসাম্য অক্ষুণ্ণ রেখে টেকসই পর্যটন গড়ে তুলতে মাস্টার প্ল্যান তৈরি হয়েছে, যা বাস্তবায়ন হলে সংরক্ষিত এই বনাঞ্চলের উপর চাপ কমবে। টেকসই হবে পৃথিবীর অন্যতম জটিল বাস্তু সংস্থান, বলছেন প্রকল্প প্রণয়ন কমিটির সহকারী প্রধান। যে উদ্দেশ্য নিয়ে আমরা এই মহাপরিকল্পনা করেছি যে এই পরিবেশ বান্ধব পর্যটনের মাধ্যমে কিভাবে আমরা স্থানীয় জনগণকে আর্থিকভাবে, সামাজিকভাবে লাভবান করে সুন্দরবনের জীববৈচিত্র্যকে আমরা সংরক্ষণ করতে পারি। পরিকল্পনা বাস্তবায়নে বন বিভাগের সক্ষমতা বাড়াতে হবে। সংরক্ষিত বনাঞ্চলে নিয়ন্ত্রিত পর্যটনের মাধ্যমে কমবে পরিবেশ দূষণ, যা এখন এই বনের বাস্তুতন্ত্রের জন্য সবচেয়ে বড় হুমকি বলছে বন বিভাগ। পলিউশন, প্লাস্টিক পলিউশন এবং মানুষের আনাগোনাতে যে সাউন্ড পলিউশন কিংবা ডিস্টারবেন্সগুলো উঠে এসেছে, সেগুলোকে কিভাবে অ্যাড্রেস করা যায়, এইগুলোকে নিয়ে আমরা দেখছি এবং এগুলো প্রস অ্যান্ড কনসগুলো বের করার চেষ্টা করছি। সুন্দরবনকে টিকিয়ে রাখতে দরকার সচেতন পর্যটন ও দায়িত্বশীল ব্যবস্থাপনা।
ইকোট্যুরিজম মাস্টার প্ল্যান সেই লক্ষ্যে এক বড় পদক্ষেপ, যা মন্ত্রণালয়ে অনুমোদনের অপেক্ষায়। মোস্তফা জামাল, মাছরাঙা সংবাদ, খুলনা। আন্তর্জাতিক গাজায় যুদ্ধবিরতি হলেও খাবারের সংকট কাটছে না। হামাস মৃত জিম্মিদের ফেরত পাঠাতে দেরি করেছে এমন অজুহাতে ইসরায়েল গতকাল থেকে নির্ধারিত পরিমাণের অর্ধেক ৩০০ ট্রাক ত্রাণ গাজায় ঢুকতে দিচ্ছে। বিশ্ব খাদ্য কর্মসূচি জানিয়েছে তাদের মাধ্যমে মাত্র ১৩৭ ট্রাক ত্রাণ উপত্যকাটিতে সরবরাহ করা হয়েছে। এসব ট্রাকে ময়দা ও চিকিৎসা সরঞ্জামের মতন প্রয়োজনীয় জিনিসপত্র ছিল, তবে পানি ও জ্বালানির পরিমাণ ছিল কম। জ্বালানি তো ছিলই না। যুদ্ধবিরতির পর বাস্তুচ্যুত যেসব মানুষ গাজা নগরীতে ফিরেছেন তারা পানি নিয়ে সবচেয়ে বড় দুর্ভোগের মুখে পড়েছেন। বিশ্লেষকেরা জানান, গাজায় হামলা বন্ধের পর এবার ত্রাণকে ইসরায়েল দর কষাকষির হাতিয়ার হিসেবে ব্যবহার করতে চাইছে। খেলার খবর। মেয়েদের ওয়ানডে বিশ্বকাপে নিজেদের পঞ্চম ম্যাচে আজ অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ। বিশাখাপত্তমে বিকেল 3:30টায় শুরু হবে ম্যাচটি। আসরে 4 ম্যাচ খেলে মাত্র একটিতে জিতেছেন টাইগ্রসরা। বাংলাদেশ তাদের শেষ ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জয়ের সুবর্ণ সুযোগ পেয়েছিল, তবে একাধিক ক্যাচ মিসের খেসারতে শেষ ওভারে হারতে হয় জ্যোতিদের। অন্যদিকে প্রতিপক্ষ অস্ট্রেলিয়া আসরে এখন পর্যন্ত অপরাজিত। এছাড়া ওজি মেয়েদের বিপক্ষেও এখন পর্যন্ত কোনো জয় নেই টাইগ্রসদের। 4 ম্যাচের সবকটি হেরেছে বাংলাদেশ। দুপুরের সংবাদ শেষ করছি, যাবার আগে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনামগুলো আরও একবার। এইচএসসি ও সমমানের পরীক্ষায় পাশের হার 58.83%, যা 2 দশকের মধ্যে সর্বনিম্ন। শিক্ষা ব্যবস্থায় গলদ দেখছে কর্তৃপক্ষ। জুলাই সনদ নিয়ে দলগুলোর মধ্যে বিভেদ বাড়ছে। আইনি ভিত্তি ছাড়া সই না করার ঘোষণা এনসিপির, আর কোনো আপোষ না করার ঘোষণা বিএনপির। চাকসু নির্বাচনে ভিপিজিএস সহ 26 পদের 24টিতে ছাত্র শিবির সমর্থিত প্যানেলের জয়। 35 বছর পর উৎসবমুখর পরিবেশে চলছে রাকসুর ভোট। এই ছিল এখনকার মতো। ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন মাছরাঙা টেলিভিশনের পেজে। ইউটিউব চ্যানেলও দেখতে পারেন আমাদের সংবাদ প্রতিবেদন ও অনুষ্ঠান। আমাদের পরবর্তী সংবাদ বিকেল 5টায় দেখার আমন্ত্রণ রইল।